দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আতিকুর রহমান, আমি নাজিয়া কণা। এবার পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন একাধিক রাজনৈতিক দলের নেতা। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় 2 দফায় অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠকটি। প্রথম দফায় অংশ নেন 11 জন, দ্বিতীয় দফার আলোচনায় 9 জন অংশ নিচ্ছেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। প্রায় আধা ঘন্টা একান্তে কথা বলেন তারা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আশিকিন প্রিন্স। বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য জানাতে পারেন আমাদের? এই বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল বিকেল 5টায়, কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে 1 ঘন্টা পরে বিকেল 6টার দিকে। মূলত বিকেল 5টা থেকে 5:30 পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি প্রধান উপদেষ্টার সাথে একান্তে বৈঠক করেন এবং সেখানে তিনি বর্তমানে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং একই সাথে বিভিন্ন মামলা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এর পরে মূলত 6টার দিকে শুরু হয় রাজনৈতিক দলের সাথে বৈঠক, যেখানে 11টি রাজনৈতিক দলের শীর্ষ তারা অংশ নিয়েছেন প্রথম দফায়। মূলত নির্বাচন এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের যে অবস্থান, সেই অবস্থানগুলো তুলে ধরবেন প্রধান উপদেষ্টার কাছে এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের যে অবস্থান রয়েছে সেটিও তুলে ধরবেন রাজনৈতিক দলগুলোর কাছে। এবং দ্বিতীয় দফায় আরও 9টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার, এবং সেখানেও মূলত এই 9টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের যে অবস্থান নির্বাচনে এবং বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে সেইটি তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন। বৈঠক শেষ হবার পরে সাংবাদিকদের সাথে কথা বলবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তখন মূলত আসলে আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারবো প্রধান উপদেষ্টার কাছে তারা কি দাবি করেছেন, নির্বাচন কবে দাবি করেছেন বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাদের কাছে তাদের অবস্থানটাকে সেটি আমরা জানতে পারবো। আতিক, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার সাথে তারা বৈঠক করেছিল। সেখানে তাদের যে অবস্থান নির্বাচন এবং রাজনৈতিক অবস্থা নিয়ে সেটি কিন্তু তারা সেখানে জানিয়েছিল। তো মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। আতিক, খবর জন্য দর্শক, আমাদের সঙ্গে আশিকিন প্রিন্স যুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে। পরের প্রসঙ্গে যাব। অন্তর্বর্তী সরকারের অধীনেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ। এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, বাজেট পাশের আগে এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ে অচলাবস্থা সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। এনপিপির ওই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদ রুখে দিতে জনগণের ক্ষমতায়ন জরুরি। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকার গঠিত হলেই নিশ্চিত হবে সেটি। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। বিএনপির এই শীর্ষ নেতার অভিযোগ, বাজেট পাশের ঠিক আগে এনবিআরের সংস্কার চাপিয়ে রাজস্ব আদায়ে অচলাবস্থা সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা। তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআরের ভূমিকা মুখ্য। এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। তিনি বলেন, মান অভিমানের সুযোগ নেই উপদেষ্টাদের। তাদের অধীনেই ডিসেম্বর নাগাদ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় দেশের মানুষ। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে সিরডাপ মিলনায়তনে অন্য এক অনুষ্ঠানে বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি দীর্ঘ সময় দেশ পরিচালনা করেছে, তাই কিছু ভুল হয়তো আছে, কিন্তু আওয়ামী লীগের মতো গায়েবী মামলা করেনি। আওয়ামী লীগ বিগত 15 বছর যখন সরকারে ছিল,
তখন বিএনপির বিরুদ্ধে কতগুলো গায়েবী মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, লক্ষাধিক। মাহবুব রহমান, চ্যানেল 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা সমর্থন করে না জামায়াত, এ মন্তব্য করেছেন তার শফিকুর রহমান, জামাতের আমির। মৌলভীবাজারে চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে তিনি বলেন, প্রধান উপদেষ্টা চাচ্ছেন তার দেয়া সময়ের মধ্যেই স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে, কিন্তু তার মেয়াদ বাড়ানোর প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। জানান, করিডোর ও বন্দরের বিষয়ে জামাতের অবস্থান নো, কারণ করিডোর দেওয়ার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক দল এর সিদ্ধান্ত দেবে, অন্তর্বর্তী সরকার নয়। এখন যদি আপনি ডিসাইড করতে চান তাহলে আপনার পার্লামেন্ট হবে সমস্ত রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে বসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, তারপরে সামষ্টিকভাবে যে সিদ্ধান্ত হবে সেটাই বাস্তবায়ন হবে। বিচার, সংস্কার এবং নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে পথসভায় তিনি অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি মহল। যারা ক্ষমতায় থাকবেন, যারা সরকারে থাকবেন, যারা বিরোধী দলে থাকবেন, তারা যাতে সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তাদের নিশ্চিত করা যায়। আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যে ভাইরা রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা কোন সরকারের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে আর নিজেরা কাজ করেন না। সংবিধানের মৌলিক পরিবর্তন কে করবে, অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত সরকার? এমন প্রশ্নে ভিন্ন মত বিশিষ্টজনদের। তাদের ধারণা, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই জুলাই সনদ বাস্তবায়নে নির্বাহী ক্ষমতা বলে সরকারকে আইন করার তাগিদ তাদের। তবে সিদ্ধান্ত যাই আসুক, ঐকমত্যে না আসা বিষয়গুলো প্রকাশ করবে কমিশন। জুলাই অভ্যুত্থান যা কেবল একটি সরকারের পতন কিংবা ক্ষমতার হাত বদলের রাজনৈতিক আন্দোলন নয়, একটি নতুন বাংলাদেশের দুর্নিবার স্বপ্নকে ছুঁতে চেয়েছিল কোটি মানুষ। 1400 শহীদের রেখে যাওয়া সেই স্বপ্ন আজ যেন ক্ষতবিক্ষত। বিচার, সংস্কার, ঘোষণাপত্র কিংবা ঐক্য, কোনো কিছুর সুরাহা না করেই জুলাই অভ্যুত্থানকে ইতি টানার যে ডামাডোল, তা ক্ষোভ আর বেদনায় বিদ্ধ করছে প্রজন্মকে, ভাবাচ্ছে চিন্তকদের। যে দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে, সেটা যাতে পুনর্বার না ঘটে সেটা আমাদের সকলে নিশ্চিত করা দরকার। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে এসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি। এই ধর্মনিরপেক্ষতা 2 মাস ধরে 33টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে এক বিন্দুতে আনার চেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের। এই পর্বে সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নিতে এই আয়োজন কমিশনের। জাতীয় নেতৃবৃন্দ বা রাজনৈতিক নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে কোনো কিছু করলেই সেটা টেকসই হবে না। সবকিছুর উপরে ঊর্ধ্বে আমাদের মনে রাখতে হবে যে যত শীঘ্রই সম্ভব আমরা যাতে গণতন্ত্রে উত্তরণ করতে পারি। রাজনীতি যারা করছেন, যারা সংসদে থাকবেন, যারা বাংলাদেশের পলিসি নির্ধারণ করবেন, তাদেরকে যেন এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে নিয়ে আসা যায়, সেই কারণে একাধিক চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। বক্তারা বলছেন, এই সরকারের পক্ষে ঘোষিত সময়ের মধ্যে মৌলিক পরিবর্তন করা কঠিন, তবে জাতীয় সনদের মাধ্যমে এমন বাধ্যবাধকতা তৈরি করার পক্ষে তারা, যাতে নির্বাচিত সরকার এড়াতে না পারে। 72-এ যে সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে রচিত হয়েছিল, সেই সংবিধানটা রেখে আমরা প্রয়োজনীয় সংস্কারটুকু করতে পারি। যদিও এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি সংবিধান, কিন্তু আমার মনে হয় দে গট ইট রং যারা করেছিলেন। কারণ গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে রেখেছেন ওনার। গণতন্ত্র আর সমাজতন্ত্র একসাথে চলে না, কোনো সমাজতান্ত্রিক দেশে গণতন্ত্র নেই। ঐক্যমত্যের পিছনে সোনার হরিণ আপনি পাবেন না, কোনোদিন ঐক্যমত্য হবে না। এটাকে আপনি বাই অপারেশন অফ ইউর সভরেন পাওয়ার, যে সভরেন পাওয়ার ইউ হ্যাভ ডিরাইভড ফ্রম দি রিভলিউশন, এর এক্সারসাইজ করে আপনি আইন করে এটা করে দিয়ে যান। ফ্যাসিবাদ পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা যেন পরিকল্পনার ফাইলে বন্দী না থাকে, সেই তাগিদই দিচ্ছেন বিশিষ্টজনরা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।
চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। অনুমোদিত খসড়াটিকে নিবর্তনমূলক আখ্যায়িত করেছেন তারা। দাবি পর্যালোচনায় 10 সদস্যের কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে পালন করা হয় এই কর্মসূচি। অভিযোগ, সংস্কারের অজুহাতে আত্মপক্ষ সমর্থন ছাড়াই চাকরি থেকে বহিষ্কারের বিধি যোগ করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। যেহেতু তারা আমাদের কথা অমান্য করে এই ধরনের একটা কালো অধ্যাদেশ করছে, এই জন্যই আমাদের এই গেটে অবস্থান করতে হচ্ছে, গেটটা বন্ধ করতে হচ্ছে, যাতে তাদের কানের পর্দা ফাটে। কোনো কারণে আপনি কালকে পরশু আসতে নাই পারেন, সেই জন্য তো আপনাকে 5 দিনের মাথায় নোটিশ ছাড়া চাকরিচ্যুত করতে পারে না। সবসময় আমরা হৃষ্টপুষ্টভাবে আমাদেরকে দাসত্ব হিসাবে সবসময় রাখেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, সবসময় রাখেন না, আমরা এটা মেনে নেব না। আমরা 1 ঘন্টায় আন্দোলন প্রত্যাহার করে চলে যাব যদি উনি ঘোষণা দেয় এই আইন হবে না। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 2018 সালে নির্বাচন কারসাজি করতে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন করেছিল আওয়ামী লীগ সরকার। তা বাতিল করতেই আইনের এই সংশোধন। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে, আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। আন্দোলনের নামে রাষ্ট্রীয় কাজের ব্যাঘাত না করে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। ঢাকায় এবার ছোট গরুর চামড়ার সর্বনিম্ন দাম হবে 1350 টাকা, আর ঢাকার বাইরে তা হবে 1150। চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 60 থেকে 65 টাকা, ঢাকার বাইরে যা 50 থেকে 55 টাকা। আর খাসির ক্ষেত্রে সারা দেশে এই দাম প্রতি বর্গফুট সর্বোচ্চ 27 টাকা। বলেন, কাঁচা চামড়া স্থানীয় ব্যবস্থাপনা সংরক্ষণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিনের সভায় 3 মাসের জন্য কাঁচা চামড়া এবং ওয়েট ব্লুর চামড়া রপ্তানির শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কয়ার ফিট মাপাটা বিক্রয় পর্যায়ে একটু জটিল, এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্য ওটাতেই নির্দিষ্ট থাকতে চাই। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। দর্শক, এবার জানাবো 2025-26 অর্থ বছরের বাজেটের খবর। দায়িত্ব নেয়ার পর বাজেটের কোনো সংশোধন ছাড়াই অন্তর্বর্তী সরকারকে পার করতে হচ্ছে বছরের বাকি সময়, যেখানে বড় চ্যালেঞ্জ অর্থনীতির ক্ষতবিক্ষত সব সুযোগ। নতুন বাংলাদেশে এসে প্রত্যাশা ছিল জনকল্যাণমুখী বাজেট প্রণয়নে গুরুত্ব পাবে আর্থিক খাত সংস্কারের নানা সুপারিশ, কিন্তু বাস্তবতা হলো নতুন বাজেটে উপেক্ষিত সংস্কারের পরামর্শ, রয়ে গেছে পুরনো সেই ধাঁচি। সহকর্মী ইমদাদ হক রিপোর্ট করেছেন। অন্তর্বর্তী সরকার ও সংস্কার, এই দুই শব্দ যেন একে অপরের পরিপূরক। তবে এই শব্দ যতটা সম্ভাবনা জাগিয়েছে গেল 9 মাসে, ঠিক ততটা স্বস্তি দেয়নি বাস্তবায়নের বিচারে, যার বড় উদাহরণ হিসেবে সামনে এসেছে সাম্প্রতিক রাজস্ব খাতে নেয়া উদ্যোগ। আওয়ামী সরকারের পতনের পর উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক সংকট নিয়ে যাত্রা শুরুর পর গঠন করা হয় শ্বেতপত্র, ব্যাংক ও পুঁজিবাজার টাস্কফোর্স সহ বেশ কয়েকটি কমিশন, নিজস্ব অবস্থান থেকে যারা প্রতিবেদনও জমা দেয় নির্দিষ্ট সময়ে। কিন্তু সেসবের বিপরীতে নেওয়া হয়নি বাস্তবায়নের কোনো উদ্যোগ। তাই আসছে বাজেটে কঠিন হচ্ছে নতুন কিছু প্রত্যাশার। পুরো পৃথিবীতে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং প্লেসেস টু ডু বিজনেস, স্পেশালি যারা স্টার্টআপস, যারা ইয়াঙ্গার, মানে যারা ছোট কোম্পানিজ, ওদের বাংলাদেশ মার্কেটে পেনিট্রেট করা অনেক ডিফিকাল্ট বিকজ অফ রেগুলেশন, বিউরোক্রেসি, অনেক পেপার ওয়ার্ক, অনেক বড় লিড টাইম। এটার কারণে অনেকজন ফর্মালি বিজনেস শুরুই করতে পারে না।
প্রতি বছর রেওয়াজ থাকলেও এবার ঘোষণা করা হয়নি চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট, ফলে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সংশ্লিষ্ট সব সূচক। অন্যদিকে পাহাড় সম সব চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা করতে হচ্ছে এবারের বাজেট, যেখানে রয়ে গেছে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপের অনুপস্থিতি। অর্থ পাচার বাদে বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয়নি সংস্কারের আনুষ্ঠানিক রোডম্যাপ। আলোর মুখ দেখেনি ব্যাংকিং কমিশন গঠনের পদক্ষেপ। নতুনত্ব আনার জন্য একটা ফোরামের কথা বলা হয়েছিল, যেটা মানে পার্মানেন্টলি এনগেজ থাকবে, শুধু বাজেট প্রণয়নে না, পরবর্তীকালে বাজেট মনিটরিং এবং বাস্তবায়নের ক্ষেত্রেও ওই ধরনের কোনো নতুন উদ্যোগ বাজেট প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এই নতুন নেতৃত্ব থেকে দেখি নাই। তারা ওই আগের মডেলেই বাজেট করতে যাচ্ছেন। টেকসই অর্থনীতির ক্ষেত্রে ভরসা করতে হচ্ছে পুরনো গঁদবাঁধা কাঠামোতে, ফলে অনিশ্চয়তায় পড়তে পারে প্রবৃদ্ধি, বিনিয়োগ সহ নানা উদ্যোগ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। 3 জেলার সীমান্ত দিয়ে 172 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে 121 জন বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ, পরে তাদের আটক করে বিজিবি। এর আগে এই সীমানা দিয়ে কয়েক দফায় 156 জনকে পুশিন করে প্রতিবেশী দেশটি। এছাড়া সিলেটের বিয়ানীবাজার দিয়ে 32 জন এবং মেহেরপুরের সোনাপুর সীমান্ত দিয়ে আরও 19 বাংলাদেশিকে পুশিন করেছে ভারত। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে 2 যুবক আহত হয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যা 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।